বাংলা সাহিত্যের ছোট গল্পগুলিকে আমরা আপনাদের সামনে উপস্থিত করি গল্প পাঠের আসরে। কিন্তু এই ছোট গল্প বিশাল বাংলা সাহিত্যের ভাণ্ডারের একটা অংশ মাত্র। এছাড়াও সেখানে রয়েছে উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, পত্র সাহিত্য, ডায়েরির মতো বহু বিচিত্র সম্ভার। সেগুলিকেই অডিওর আকারে আমরা তুলে ধরতে চাই এই পর্বগুলিতে। আজ আপনাদের জন্য রইল কলকাতার গল্প। কি করে গড়ে উঠল আমাদের শহর কলকাতা, কি করে কলকাতা হলো। রচনায় পূর্ণেন্দু পত্রী। দীর্ঘ এই গ্রন্থটিকে আমরা কয়েকটি পর্বে বিন্যস্ত করে আপনাদের শোনাব। আজ তার প্রথম পর্ব। সালটা 1497, জুলাই মাস। ছোট্ট রাজ্য পর্তুগাল, তারই টেক্স নদীর তীরে সেদিন বিষম ভিড়। চারপাশে উৎসবের মতো সাজগোজ, হই হই রই রই। একটু পরেই রাজা এসে পৌঁছলেন। রাজা ম্যানুয়ালকে দেখে তুমুল জয়ধ্বনি। সেই জয়ধ্বনির শব্দে বাতাস উঠল চমকে, ছলকে উঠল নদীর ঢেউ। এবার রাজা কি যেন পড়তে লাগলেন। তারপর একজন সুন্দর সাজ পোশাক পরা নাবিকের হাতে তুলে দিলেন ধর্মীয় পতাকা। নাবিকও সেই পতাকা হাতে নিয়ে কি যেন বলতে লাগলো। যারা ভিড়ের লোক তারা যত দেখে ততই অবাক। এ ওকে শুধোয়, ও তাকে শুধোয়, ব্যাপার কি হে? অনেক প্রশ্নের পর উত্তর এসে পৌঁছলো তাদের কানে। ভাস্কো ডা গামা যাবেন সমুদ্রে। ভারতবর্ষ নামে একটা দেশ আছে এই সমুদ্রের ওপারে, তারই খোঁজে। রাজার কাছে শপথ নিয়ে ভাস্কো ডা গামার জাহাজ ভাসল জলে। একটা নয়, তিনটে জাহাজ। এই গামা খুব নামজাদা নাবিক। বুকে যেমন বল, চোখে তেমনি স্বপ্ন। গামার এই দুঃসাহসিক অভিযানের পিছনে রয়েছে আরো একজনের উৎসাহ। তার নাম পিরোড কোভিলহাম। পায়ে হাঁটা পথে ইজিপ্ট দিয়ে তিনি ভারতবর্ষ ঘুরে গেছেন। তিনিই গিয়ে রাজা ম্যানুয়ালকে খবর দিয়েছিলেন যে জলপথে ভারতবর্ষে আমাদের পৌঁছতেই হবে। রাজা বললেন, কেন? কোভিলহাম বললেন, ভারতবর্ষ হচ্ছে সোনার দেশ। তারা মাটির নিচে হিরে, পান্না, মুক্ত, আর মাটির উপরে সুগন্ধি মশলার গাছ। সোনার সুতোয় তারা বনে মসলিন। গোটা ইউরোপ তাদের এই মশলা আর মসলিনের জন্য পাগল। কোভিলহাম যা বললেন তার একটা কানা করিও মিথ্যে নয়। শুনতে আশ্চর্য লাগলেও সবটা সত্যি। এই যে মশলা আর মসলিনের নাম শোনা গেল কোভিলহামের মুখে, তা নিয়ে যত হই হই কাণ্ড দেশ বিদেশে। ভারতবর্ষে কিংবা তখনকার হিন্দুস্থানে যদি মশলা আর মসলিন না মিলত, তাহলে ভারতবর্ষ হয়তো কোনোদিন পরাধীনই হতো না। এদেশে না আসতো পর্তুগিজ, না ডাচেরা, না ইংরেজরা। পলাশির যুদ্ধ হতো না। এমনি আরো কত কিছু না ঘটার ঘটনা যে ঘটত তার হদিশ নেই। আর সেই আকবরের আমল থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটল তার পিছনে মাত্র এই দুটি জিনিস। প্রথমটি হলো হিন্দুস্তানের মুখ মাতানো মশলা আর চোখ ধাঁধানো মসলিন। আর দ্বিতীয়টি হলো তখনকার পৃথিবীতে যেসব দেশের বণিক সাগরে নদীতে সাহসের সঙ্গে পাড়ি দিতে শিখেছে, তাদের ক্রমশ আরো 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 বেশি করে ধনী হবার লোভ। তখনকার কালে মালাবারের ছিল গোলমরিচের জন্য দারুণ নামডাক। আর ইউরোপীয়দের ঘরে ঘরে এই মশলার ভীষণ রকম কদর। এমন দিনও গেছে যখন একটা গোলমরিচের দানা বিক্রি হয়েছে ওই মরিচের সমান ওজনের রূপোর বদলে। কারণ বাসি মাংসকে বহুদিন সুস্বাদু রাখতে গোলমরিচের ঝুড়ি নেই। আর মসলিন, তার জন্য রোমের রাজারা, রানীরা, অভিজাতরা সত্যিই পাগল। তাদের কাছে এক টুকরো মসলিন যেন আকাশের এক ফালি চাঁদ। তাহলে বিদেশি বণিকরা হিন্দুস্থানের দিকে জাহাজ হাঁকাবে না কেন? ভাস্কো ডা গামা প্রথমবার ভারতবর্ষ থেকে জাহাজ বোঝাই করে যেসব মশলাপাতি নিয়ে ইউরোপের হাটে বেচতে গিয়েছিলেন,
তাতে তার লাভের টাকাটা কিরকম হয়েছিল শুনলে চোখ কপালে উঠবে। গামা হিন্দুস্তান থেকে যা কিনেছিলেন 100 টাকায়, ইউরোপের বন্দরে সেটাই বিক্রি হয়েছিল 6000 টাকায়। এমন সোনার হিন্দুস্তানকে কেউ কি চোখের আড়ালে বা নিজের খাবার বাইরে রাখতে চায়? তো কবিলহামের সব কথা শুনে রাজা বললেন, ঠিকই তো। তারপর ডাকলেন গামাকে, বললেন, পারবে ভারতবর্ষে পৌঁছতে জলপথে? গামা বললেন, আপনি হুকুম করলেই পাল তুলি জাহাজে। রাজা যখন রাজি, জাহাজ ছাড়ল পালের টানা। আর একদিন সত্যি সত্যি গামার জাহাজ এসে ভিড়ল ভারতবর্ষের মালাবার উপকূলে। বন্দরের নাম কালিকট। সেখানকার রাজা জামোরিন বিদেশি অতিথিকে বেশ খাতির করেই বসবার আসন দিলেন নিজের রাজ দরবারে। আদর যত্নের কোনো খামতি নেই। গামা ভারতবর্ষে এসেছিলেন বুকে বল আর চোখে শুধু স্বপ্ন নিয়েই নয়, তার হাতে ছিল উপঢৌকনের ডালি, তাতে হরেক রকম জিনিস, ডোরাকাটা কাপড়, লাল রঙের শিরস্ত্রাণ, প্রবাল দিয়ে গাঁথা মালা, মধু, চিনি, মাথার টুপি, এইসব উপহার পেয়ে রাজা জামোরিন তো খুব খুশি। গামাও খুশি রাজার মন জয় করতে পেরে। এই তো জয়ের শুরু। মন যখন জয় হয়েছে, রাজ্য জয় করতে আর কদিনই বা বাকি। তারপর 3-4 মাস ঘুরে ঘুরে বন্দরের চারপাশটা খুঁটিয়ে দেখে শুনে গামা জাহাজ ভর্তি মশলা নিয়ে ফিরে গেলেন দেশে। গামা যেতে না যেতেই গামার দেশের আরেকজন জাঁদরেল মানুষ ভারতবর্ষে এসে হাজির। তার নাম আলভারেজ ক্যাব্রাল পিদ্রু। সঙ্গে 33টা জাহাজ, আর তাতে 1500 সৈন্য। কি ব্যাপার, এত সৈন্য সামন্ত, কামান বন্দুক নিয়ে বিদেশির জাহাজ কেন? এও কি জামোরিনকে উপহার দেবার জন্য নাকি? গোড়ার দিকে পিদ্রু খুব ভালো মানুষটি, যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না। জামোরিন ভালোবেসে তাকে কালিকটে ফ্যাক্টরি করার অনুমতি দিলেন। আর যেই না সেটি করা, অমনি হারে রে 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 ডাক ছেড়ে পর্তুগিজ সৈন্যরা কালিকটের মাটিতে নেমে এলো বন্দুক বারুদ নিয়ে। বণিক হয়ে গেল সৈনিক। কিছুদিন বাদে গামাও এসে হাজির। শুরু হলো কালিকটের মুসলমান প্রজাদের উপর অত্যাচার, চলল দস্যিপনা, অবাধ লুটতরাজ, দিনে রাতে ডাকাতি, খুন খারাপি 4 বেলা 4 পাশে। এমনি করে কাটল আরো 5-6 বছর। তারপর এলেন পর্তুগিজ সেনাপতি আলফাসো আলবুকার্ক। বিজাপুরের সুলতানকে হারিয়ে গোয়াকে তিনি করলেন বগলদাবা। গোয়ার গভর্নর হয়ে মন দিলেন দুর্গ উড়তে। তারপর মন দিলেন সম্রাট আকবরকে নানা প্রকারে তুষ্ট করে বাংলাদেশেও ব্যবসার জাল ছড়াতে। দেখতে দেখতে চট্টগ্রামে তাদের ঘাঁটি উঠল গড়ে। তারপর চাটগাঁ থেকে তাদের দাপট ছড়িয়ে পড়ল সাতগাঁয়ে। সাতগাঁ অর্থাৎ সপ্তগ্রাম। চাটগাঁকে তারা বলতো পোর্ট গ্রান্ডি অর্থাৎ বড় স্বর্গ, আর সাতগাঁকে বলতো পোর্ট পিকানো অর্থাৎ ছোট স্বর্গ। তারপর হুগলি। এই হুগলি বাংলাদেশে পর্তুগিজদের প্রথম ঘাঁটি। প্রথম কুঠি হুগলির ব্যান্ডেলে। এখনো আকাশের দিকে মাথা উঁচিয়ে আছে তাদের সেই প্রথম গির্জা। যত বাড়ে তাদের বাণিজ্যের এলাকা, ব্যবসার বলবোলাও, ততই বেড়ে চলতে থাকে তাদের অত্যাচারের দাপট আর দম্ভ আর দুঃসাহস। যেখানে পর্তুগিজ সেখানেই যুদ্ধ, তাদের স্নেহ মায়া মমতাহীন হত্যা ও মৃত্যু। সমুদ্র তীরের গ্রাম নগর থেকে মেয়েদের চুরি করে এনে কৃতদাসী হিসাবে বেচা, এও ছিল তাদের আরেকটা মস্ত লাভের ব্যবসা। ছোট ছোট ছেলেদের তারা বানাতো কৃতদাস, আর যারা বাধা দেবে বা বাধ্য হবে না, তাদের বরাতে ছিল ধারালো অস্ত্রের মার। তোমরা শুনতে পারো, ফিরিঙ্গি দেশ খান বহে কর্ণধার, রাত্রি দিন বহে যায় হারমাদের তরে। সেকালের অজস্র ছড়ায় লৌকিক গাথায় এরম ভাবেই ছড়িয়েছিল
কত বেদনা, কত কান্নার ছবি। তখন হারমাদের নাম শুনলেই মানুষ ভয় শিউরে উঠত। এই হারমাদ কথাটা এসেছে আরমাডা থেকে। মগের মুল্লুক কথাটার চলন ওই সময়ে। আরাকানদের একটা বিশেষ জাতি হলো মগ। পর্তুগিজদের তখন বলা হতো ফিরিঙ্গি। এই কথাটার উৎপত্তি পর্তুগিজ ভাষার ফ্রান্সেস থেকে। অনেক পরে ফিরিঙ্গি বলতে অবশ্য সমস্ত ইউরোপীয়কেই বোঝাতো। পর্তুগিজরা আমাদের ওপর অত্যাচার চালিয়েছে অনেক, লুণ্ঠন করেছে অজস্র, শেষ নেই তাদের শোষণের। কিন্তু তারা দিয়েও গেছে যা দুহাত ভরে নিয়েছি আমরা। তারাই দিয়ে গেছে মগ ব্রাহ্মণ, তাদের দেওয়া ফিরিঙ্গি খোপা মেয়েরা মাথায় তুলে নিয়েছে। আনারস যতই আমাদের জানারস হোক, জানা ছিল কি সেটা এদেশে এসেছে ফিরিঙ্গিদের হাত ধরেই। পেয়ারা, পেঁপে, কামরাঙা, রাঙা আলু, জামরুল, নোনা আতা, এইসবও। আমরা যে সাবান রোজ গায়ে মাখি, যে জানলায় দাঁড়িয়ে আকাশকে কাছে পাই, যে আলমারিতে সাজিয়ে রাখি পড়ার বই, স্নানের জল তুলি যে বালতিতে, গা মুছি যে তোয়ালে, জামায় লাগাই যে বোতাম, বা বেহালার কান্না শুনে কাঁদি, পা ছড়িয়ে আরাম করে বসে আরাম কেদারায়, এই সব শব্দই পর্তুগিজ শব্দ। আজ এসব শব্দ আমাদের মুখে মুখে, ঘর কন্যা জুড়ে, আমাদের কাগজে কলমে। আরও আছে মাস্তুল, ইস্তেরি, আলপিন, বজরা, কামান, পিস্তল, আয়া, এইসব শব্দ ওদেরই দান। ওরাই প্রথম সুগন্ধি তামাক এনেছিল আমাদের দেশে, আর এনেছিল সুগন্ধি এক ফুল যার নাম চাপা। আরও কিছু আছে, যেমন ওদের দেশ লিসবনেই প্রথম ছাপা হয়েছিল বাংলা ভাষার প্রথম বই, বাংলা অভিধান ও ব্যাকরণ। লিখেছিলেন পর্তুগিজ পণ্ডিত রোজারিও। অবশ্য ইতিহাস বলে ইনি নাকি পূর্ব বাংলার এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ছেলে ধরার হাতে পড়েই তাঁরই ধর্মান্তর। পর্তুগিজরা আমাদেরকে দিয়েছে এক কবিয়ালকে, অ্যান্টনি কবিয়াল। আমাদের দেশের এক সেরা কবিয়াল হরু ঠাকুরের শিষ্য ছিলেন ইনি। বিয়ে করেছিলেন এক বাঙালি বিধবাকে, স্বভাব চরিত্রে আদত বাঙালি। বাংলাদেশ আজও একে ভোলেনি। এদেশের নগর, বন্দর, গ্রাম গঞ্জ যখন হারমাদদের ভয়ে থরহরি কম্পমান, তখন ভারতবর্ষের সিংহাসনে সম্রাট আকবর। তার আমলেই এদের অত্যাচার ও লুণ্ঠনের দাপট বেড়ে উঠেছিল সবচেয়ে বেশি। তার কারণ আকবর ছিলেন সব ধর্মের প্রতি অনুরাগী। তিলক পরেন, নিরামিষ খান, ব্রাহ্মণেরা হাতে বেঁধে যায় রাখি, রাজ অন্দরে জলে হোমের আগুন, চলে মন্ত্রপাঠ। সেই সূত্রে রাজসভায় জেসুইট পাদ্রীদেরও খুব আনাগোনা। সম্রাট তাদের প্রতিও অনুরাগী। তো যে দেশের পাদ্রীরা স্বয়ং সম্রাটের খাতির পান, সে দেশের জলদস্যুরা যে এই সুযোগে বুক ফুলিয়ে উঠে দিনে দুপুরে ডাকাতি করে বেড়াবে না, এমন কথা কি করে বলতে পারি? অল্প কথায় এই পর্তুগিজদের একদম খাঁটি চরিত্র যদি কেউ এঁকে থাকেন, তিনি শাহজাদা সুজা। তিনি লিখেছেন, এক হাতে কৃপান আর অন্য হাতে ক্রুশ কাঠা নিয়ে এই পর্তুগিজরা এসেছিল ভারতবর্ষে। এদেশে অজস্র হিরে মুক্ত মানিকের খোঁজ পেয়ে তারা কৃপানের জোরে কেবল থলি ভর্তি করতে লাগলো ক্রুশ কাঠ ফেলে দিয়ে। শেষ পর্যন্ত এক হাতে না পেরে কৃপানটাও দিলে ফেলে। তাই পরের দিকে যেসব ব্যবসায়ীরা এলো, তারা সহজেই পর্তুগিজদের হটিয়ে চারিদিকে ছড়িয়ে ফেললে নিজেদের অধিকার। আজ এত পর্যন্তই। কলকাতা কি করে কলকাতা হলো, এই গল্পের প্রথম পর্বে আমরা জানলাম বাংলাদেশে আসা প্রথম বিদেশি পর্তুগিজদের ব্যাপারে। এর পরের পর্বে আমরা জানব ইংরেজদের গল্প। শুনবে তো তোমরা? তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।